ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূস শপথ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের দেশ চালাচ্ছে। তো এরই মধ্যে নির্বাচন নিয়ে নানা প্রসঙ্গ আসছে বিভিন্ন কাঠামো সংস্কার নিয়ে। সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন ৬ মাসের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ চান। এদিকে ডক্টর ইউনূস বলছেন যে পুরোপুরি সংস্কারের পরেই আসলে নির্বাচন সম্ভব। এই নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, এই যেমনটি বলছিলাম যে বিএনপি নেতা বললেন ৬ মাসের মধ্যে রোডম্যাপ চায়, ওদিকে ইউনূস সাহেব বলছেন যে টোটাল সংস্কার করে তারপরে নির্বাচন। বিষয়টি কীভাবে দেখছেন? আসলে এটা ঠিক যে ইলেকশন চাইবে সবাই, এটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে যে অন্তর্বর্তী বা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থার কথা যদি আমরা বলি, তাহলে অন্তর্বর্তী সরকার তো একটা অন্তর্বর্তী সময়ের জন্য আসলে সেটি একটি নির্বাচনের মাধ্যমে অন্য একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা একসময় যাবে। সেটি সে যে কেউ হতে পারে, নতুন কোনো রাজনৈতিক দল হতে পারে, পুরনো রাজনৈতিক দল হতে পারে। এবং সেটি কিন্তু দেখবেন যে ডক্টর ইউনূস কিন্তু, যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন করাই কিন্তু তার লক্ষ্য। এখন প্রশ্নটা আসছে যে তারা বলছেন যে ৩ থেকে ৬ মাসের মধ্যে একটা রোডম্যাপ টান, যে আসলে কবে নাগাদ নির্বাচন হতে পারে। কিন্তু সরকারের দিক থেকে, যেহেতু আপনি জানেন যে একটা বিপ্লবের মধ্য দিয়ে আসলে এই সরকার গঠিত হয়েছে, এটি কিন্তু যে বিএনপির আন্দোলনের কারণে বিগত সরকারের পতন হয়েছিল বিষয়টা এরকম নয়। তো সেই বিপ্লবের কারণে যেটা হয়েছে যে বেশ কিছু রিফর্ম কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন রিফর্ম, দুর্নীতি কমিশন, দুর্নীতি দুদক একটা ব্যাপার থাকে, দুর্নীতি দমন কমিশন। তারপরে থাকতেছে আপনার পুলিশের মধ্যে, আপনি অ্যাডমিন প্রশাসনের মধ্যে এবং সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও এক ধরনের যে দলীয়করণ করা হয়েছে সবসময় বলা হয়ে থাকে, সেটাও তো আপনার একটা ভালো নির্বাচনের জন্য ভাঙতে হবে। ফলে দুইজনের যে অবস্থানগত, যেটা যে উনি যে ৬ মাসের মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছেন তা কিন্তু নয়, তারা চাচ্ছে যে ৬ মাসের মধ্যে আপনারা আমাকে জানান যে নির্বাচনটা কবে হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি তাদের মধ্যে কোনো পার্থক্য আছে। এখন পার্থক্যর জায়গাটা কোথায়, যে সময়টা আসলে কত। যেমন আমরা যদি বিএনপি যখন ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বেরিয়ে আসলো, এবং পরবর্তীতে আপনারা জানেন যে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার প্রায় ২ বছর, কিন্তু সেটাও কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, একই রকম অন্তর্বর্তী সরকার, এবং সেটি কিন্তু ২ বছর পরে নির্বাচন দিয়েছিল। এখন এই সরকার আসলে কতদিন পরে নির্বাচন দিবে, স্বাভাবিকভাবেই তখন এটি বলা হচ্ছিল যে ২ বছরের জন্য এই সরকারটা, একদম শুরুতেই বলা হয়ে গেছিল যে ২০০৮-এর শেষে গিয়ে তারা একটা নির্বাচন দেবে এবং নির্বাচনের মাধ্যমে যে আসবে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে বিএনপি কিন্তু এখন ঠিক নিশ্চিত না যে নেক্সট ইলেকশনটা কবে হবে। কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের যিনি প্রধান, তিনি ভারতে পালিয়ে গেছেন। তাদের নেতাকর্মীরাও অনেকে দেশে আছেন বা অনেক আটক আছেন, কেউ দেশের বাইরে পালিয়ে গেছেন। ফলে দলের মধ্যে একজন বিশৃঙ্খলা আছে এবং বিএনপি কিন্তু 18 বছর ধরে ক্ষমতার বাইরে আছে। তারা এর আগেও তারা 3বার ক্ষমতাসীন ছিল বাংলাদেশে, দীর্ঘ সময় তারাও একসময় ক্ষমতাসীন ছিল। তো স্বাভাবিকভাবে তারা মনে করছে, এবং 14 সাল থেকেই কিন্তু তারা যে নির্বাচনগুলো থেকে তারা মনে করছিল যে 14 নির্বাচন বলি, 18 নির্বাচন বলি, বা এই যে প্রতি 5 বছর পর পর নির্বাচন, তারা অনেক আগেই তাদের ক্ষমতায় আসা উচিত বলে বিএনপির পক্ষ থেকে তারা মনে করে যে মানুষ আওয়ামী লীগকে অত পছন্দ করছিল না তখন, বিশেষ করে 14 নির্বাচনের আগে। তাদের ধারণা ছিল যে আওয়ামী লীগ তার গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং ইলেকশন একটা সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারাই ক্ষমতায় আসবে। তো সেই অপেক্ষা কিন্তু বাড়তে 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 এখন 24-এ এসে তাদের সামনে থামছে। এর আগে ছিল 2 বছর তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ সব মিলে এই মুহূর্তে তারা প্রায় 18 বছর, টানা 18 বছর ক্ষমতার বাইরে। তারা মনে করে যে এবার যদি নির্বাচন হয় তারাই জিতবে। তো স্বাভাবিকভাবে তাদের একটা চাওয়া পাওয়ার জায়গা, যেটা যে নির্বাচনটা কবে হবে, এটি তারা জানতে চাইতেই পারেন। এবং আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট হয়তো সেটা একসময় খুলাসা করবে, কিন্তু তার সামনে যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার, এবং এই বিপ্লব নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের আশার ব্যাপারটা রয়ে গেছে। এবং আপনি জানেন যে যখন এই বিপ্লবটা সাধিত হয় তখন কিন্তু যে শেখ হাসিনা সরকারের পতন হলো মানে এই না যে আমি বিএনপির হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমি এই বিপ্লবটা করা হয়েছে। এর স্টুডেন্টদের মধ্যে ছিল রিফর্মের একটা চিন্তা ছিল, নতুন করে একটা গড়া, কেউ এটাকে নতুন স্বাধীনতাও বলছেন, তাই না, দ্বিতীয় স্বাধীনতা বলছেন, মানে নানা রকম এক ধরনের আছে। ফলে তাদের দিক থেকে তারা যে বিপ্লবের পর গঠিত যে সরকার, সেটা তো আসলে একটা সরকার, বিপ্লবের মাধ্যমে গঠিত একটা সরকার, সেটি হয়তো আমরা ইন্টারিম গভর্নমেন্ট বলছি। এখন তারা
কি লম্বা সময় স্টে করবে কিনা এ ধরনের নানা ধরনের কথা বলা হচ্ছে, যে তারা কি 5 বছর স্টে করবে কিনা, 3 থেকে 5 বছর। ফলে স্বাভাবিকভাবেই বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা, একটা যে আসলে কি হতে যাচ্ছে। আমরা এখন শেখ হাসিনা সরকার নাই, ভোটে গেলে হয়তো আমরাই জিতে যাব, তো সেই ভোটটা আসলে কবে হবে, এটা তাদের অস্থিরতার একটা কারণ। এটা খুব অযৌক্তিক না বলে আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এই একই প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ গতকাল গণমাধ্যমকে বলেছিলেন যেমনটি যে দেশে যে রিফর্মের কথা ডক্টর ইউনূস সাহেব বলছেন কিংবা অন্তর্বর্তী সরকার বলছে, সেই রিফর্ম করতে সর্বোচ্চ 3 মাস সময় লাগতে পারে। তো আপনার কাছে কি মনে হয় যে বিএনপি নেতা বলছে যে 3 মাসেই সব সংস্কার করে ফেলা সম্ভব, আবার ডক্টর ইউনূসের কথা থেকে আমরা দেখছি যে এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার হতে পারে, কি মনে হয় যে 3 মাসের কথা কেন বললেন? আসলে 3 মাসের কথা যেটা আসছে সেটা হচ্ছে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেটার একটা মানে যেহেতু সরকারটা একটা পরিস্থিতির মধ্য দিয়ে আসছে, বেশ কিছু কাজ তাদের সামনে কিন্তু আছে। এটা কিন্তু বিএনপিও স্বীকার করে যে এই মুহূর্তে বিগত প্রায় 15.5 বছর যেহেতু আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় ছিল, ফলে অনেক কিছু কিন্তু ভেঙে চুরে যাবে, অনেক প্রতিষ্ঠান নতুন করে গড়তে হবে, সব কিছুর একটা। এবং পুলিশ, আপনি জানেন যে সবচেয়ে বড় সংকটটা হয়ে গেছে পুলিশের মধ্যে। পুলিশ বলা যায় যে ভেঙে চুরে গেছে। এখন পুলিশকে পাহারা দিয়ে রাখছে কিন্তু সাধারণ মানুষ এবং হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা তাকে পাহারা দিয়ে রাখছে। সেখানে কাজ হচ্ছে ম্যানুয়ালি, খুব সিম্পল কিছু কাজ হচ্ছে। ফলে একটা দেশ কিন্তু পুলিশ ছাড়া কখনো চলতে পারে না, এটা কোনো পৃথিবীর কোনো দেশের আসলে। এবং পুলিশের যে কাজটা, এই কাজটা কিন্তু অন্যরাও করতে পারে না। মানে সেটা আপনি জানেন যে সেনাপ্রধান নিজে বলেছেন যে পুলিশের কাজ তো সেনাবাহিনী করতে পারবে না। ফলে পুলিশের কাজটাকে পুলিশকে, আপনি ইভেন ট্রাফিক নিয়ন্ত্রণের কথাও যদি বলেন, এটি আমরা হয়তো কিছুদিন সামাল দিতে পারছে, আমাদের স্টুডেন্টরা খুব ভালো কাজ করেছে, তারা নিঃসন্দেহে মানে বিনা বেতনে যে কাজ তারা দেখিয়েছে সেটা একটা অসাধারণ। কিন্তু পুরো কাজটা যখন হয় তখন কিন্তু এটা পুলিশের পক্ষে ছাড়া এটা সম্ভব না, অনেক কিছু এর সঙ্গে যুক্ত থাকে। ফলে এই পুলিশটাকে গড়ে তোলা, এটা করা, এটা উনি যেটা বলছেন যে 3 মাসের মধ্যে হয়তো একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সম্ভব হতে পারে, কিন্তু সেটা কখনো ফুল রিফর্ম যেটা, এটা সম্ভব না। তো এখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ, যিনি অনেক দিন দেশের বাইরে ছিলেন, প্রায় 9 বছর তিনি ভারতে ছিলেন, আমরা জানি সেটা পেছনের ব্যাকগ্রাউন্ডটা না এটা নিয়ে, উনি যেটা বলেছেন যে হ্যাঁ 6 মাসের মধ্যে আপনার একটা রোড ম্যাপ দেন, যে ঠিক আছে আমি এই নেক্সট 6 মাস পরে আমি হয়তো আরও 2 বছর পরে বা 1 বছর পরে বা 1.5 বছর পরে আমি যে নির্বাচনটা করব, সেই নির্বাচনটা ধাপে ধাপে কীভাবে হবে। আমার মনে হচ্ছে যে উনি 6 মাস পরেই নির্বাচন চাচ্ছেন, বিষয়টা এরকম না, একটা রোড ম্যাপ চাচ্ছেন যে সেটা কবে নাগাদ হতে পারে, সেটা কি 1 বছর পরে, সেটা কি 2 বছর পরে, 3 বছর পরে, এটি একটা নির্বাচনের বিষয়টা তাদেরকে জানানো। এটা যেহেতু এখনও সরকার কিন্তু নির্বাচন কবে হবে এরকম কোনো কথা এখন পর্যন্ত বলছে না, এবং নানা জায়গা থেকে বলা হচ্ছে যে আরও সময় লাগবে। স্টুডেন্টরা চাচ্ছেন, সাধারণ মানুষ অনেকে চাচ্ছেন যে এরা আরও কিছু করুক, কারণ মাত্রই তারা আসছে, তারা কিছু দৃশ্যমান কাজ করার চেষ্টা করছে। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের কথাবার্তা হচ্ছে। ফলে মানুষ তো ভুক্তভোগী অনেক কিছু, সেবা পায়নি, সরকারি সেবা পায় না, ঘুষ দিতে হয় সব কাজের জন্য, দুর্নীতির শিকার হন প্রত্যেকটা মানুষ। ফলে তারা একটু স্বপ্ন দেখার চেষ্টা করছেন যে এই পরিস্থিতিতে গেলে, আমরা তো সব দলগুলোই দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, অন্যান্য দল দেখেছি, তো এরা যদি একটু কিছু চেঞ্জ আনতে পারে সেটা তার জন্য ভালো, এমন একটা স্বপ্ন তো তাদের আছে। তো সেই স্বপ্ন আসলে 15 দিনের মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে, বিষয়টা এরকম না। যে অন্যান্য সরকারগুলো তো বহুদিন ক্ষমতায় ছিল, বিএনপি আমি যদি সব মিলাই বলি, বিএনপি ছিল 13 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, জিয়া রহমান থেকে শুরু করে। আওয়ামী লীগ টানা 20 বছর, 15.5 বছর, এর আগে 5 বছর, তারও আগে বঙ্গবন্ধু সরকার ছিলেন আরও 3.5 বছর। আওয়ামী লীগও একটা দীর্ঘ সময় সরকার ছিলেন, জাতীয় পার্টিও 10 বছর ক্ষমতায় ছিলেন। ফলে কোনো ব্যাপারটাই তো মানুষের জন্য খুব সুখকর হয়নি, প্রায় অভ্যুত্থান ঘটাতে হয়েছে, এই আবারও সেই রিফর্ম চাইতে হয়েছে, আবারও গণতন্ত্রের অধিকারের জন্য, বাকস্বাধীনতার জন্য কথা মানে আমরা চেষ্টা করতে হয়েছে। তো এক ধরনের আশা কিন্তু মানুষ করছে যে এরা দেখি না এরাও পারে কিনা এখন। সেই জন্যই মনে হয় যে বিএনপির মধ্যে অস্থিরতার এইটা, যে আসলে কি এই সরকারকেই মানুষ বেশি দিন সমর্থন দিয়ে গেলে স্বাভাবিকভাবে তাদের তো ক্ষমতায় আসাটা ডিলে হয়ে যাবে। তানভীর, আপনি সংস্কার নিয়ে বারবার কথা হচ্ছে, আমরা দেখেছিলাম যে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়ার পরে আওয়ামী লীগের অফিসগুলোতে ভাঙচুর হয়েছে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আওয়ামী লীগের ব্যানার সরিয়ে সেখানে বিএনপির ব্যানার লাগানো হয়েছে। এরপরে আমরা আবার দেখেছি যে 2-1 দিনের মধ্যেই সেই সব ব্যানারও তুলে ফেলা হয়েছে। মানে সব মিলে কি আবার বিএনপিতেও কোনো সংস্কার হচ্ছে, কি মনে হয়? হ্যাঁ, বিএনপি শুরুতে যে বিশেষ করে হঠাৎ করে সরকার পতনের পর দীর্ঘদিন বিএনপি আসলে নির্যাতনের শিকার, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, বিশেষ করে হামলা মামলা নানা কিছুতে। এবং দেখা যাচ্ছে যে বিএনপির লোককে মারা হচ্ছে, আবার মামলাই দেওয়া হচ্ছে বিএনপি তাদের বিরুদ্ধে, তাদের জেলে যেতে হচ্ছে, দৌড়ের উপর বাসায় থাকতে পারছে না, ঘুমাইতে পারে না ঠিক করে, এই গোপন বৈঠক ওই গোপন বৈঠক থেকে গ্রেপ্তার, একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা ছিল। সেটার একটা বহিঃপ্রকাশ আসলে বড়োভাবেই হয়েছে সব কিছু মিলায়। তবে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি দ্রুত জিনিসটাকে রাশ টানতে পারছে,
সেটা বিএনপির কে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ তা নাহলে কিন্তু সারা দেশে আরও বেশি সহিংসতা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এবং বিভিন্ন জায়গায় যে পাল্টা দখলের যে জায়গাগুলো থেকে আপনি যদি বলি যে আওয়ামী লীগ কার্যালয় দখল করে বিএনপি কার্যালয়, আমাদের আশপাশেও আমরা অনেকগুলো কার্যালয়কে দেখেছি, সেগুলো কিন্তু তারা সরিয়ে ফেলেছে এবং বেশ কিছু লোককে তারা বহিষ্কার করছে। আমরা এইটাও দেখলাম যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যিনি বিএনপির বেশ একজন বড় নেতা, তাকে কিন্তু শোকজ করা হয়েছে এই যে তিনি বলেছেন যে শেখ হাসিনার ছবিকেও ব্যবহার করলে সেই গণমাধ্যম পুড়িয়ে দেওয়া হবে। তো বিএনপি কিন্তু এটাও বুঝতে পারছে যে গণমাধ্যম বা বাকস্বাধীনতার এইটা একটা বিরুদ্ধ কথা, এবং তারা আমরা যতটুকু শুনেছি তার মানে তিনি যে প্রধান চেয়ারপারসন উপদেষ্টা থেকে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়তো তাকে একটা ডিমোশন দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে বিএনপিকে করতে হবে, কারণ যদি আপনি একই রকম কাজ করতে থাকেন তাহলে মানুষের আস্থা কিন্তু আপনি নিতে পারবেন, এবং মানুষের আস্থা না আসলে যে কি হয় সেটা কিন্তু আসলে এই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। পুলিশ যে মানুষের আস্থা নিতে পারে নাই তার প্রমাণ কিন্তু পুলিশকে হাড়ে হাড়ে দিতে হয়েছে। ঘৃণা, মানুষ একেবারে ঘৃণা করতে চাকে মার্চে, সেটা তো বাদই দিলাম, একেবারে পুলিশ দেখলে এক ধরনের ঘৃণা, মানুষের কোনো শ্রদ্ধাবোধ নাই। যেটা আপনি দেখেন সেনাবাহিনী কিন্তু মানুষের অনেক বেশি ভালোবাসার জায়গা তারা পেয়েছে, কারণ তারা কিন্তু মানুষ যেটা চাইছে বা মানুষ যেভাবে চিন্তা করছে তারা সেইভাবে কাজ করছে। এবং যদি আমি বলি যে ক্যাপ্টেন আশিকের কথা একটু বলতেই হয় যে তিনি খুব চমৎকার একটা শাহবাগ থানায় একটা বিষয় হ্যান্ডেল করেছেন, যেটিও প্রশংসা পাচ্ছে। অর্থাৎ সেনাবাহিনী কিন্তু মানুষের একটা আস্থা নিতে পারছে, যেটা পুলিশ সবচেয়ে মানুষের কাছে বন্ধু হওয়ার কথা, পুলিশ এটা পারে নাই। ফলে সেই জায়গাটা যদি বিএনপি একই রকমভাবে মানুষের আস্থা না হারিয়ে মানুষ যদি আবারও মনে করা শুরু করে আরে তাহলে তো একই, সেই আওয়ামী লীগ যা করছে এরাও তো তাই করবে, সেই ডেমোই তারা দেখাচ্ছে, সেরকম যদি মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে তো স্বাভাবিকভাবে এই সরকার আরও লম্বা সময় স্টে করার সুযোগ থাকবে নির্বাচন না দিয়ে, কারণ মানুষ সেটাই চাইবে যে বাবা তোমরাই থাকো, তাহলে ওদের নির্বাচনও দরকার না, আসারও দরকার, সেটা তো বিএনপির জন্য ভালো হবে না। তানভীর, আমরা ছাত্র আন্দোলনের শুরু থেকে যখন দেখলাম এটা একদফা আন্দোলনে আসলো, তখন আমরা দেখছিলাম যে ছাত্রদের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে আমরা আওয়ামী লীগ চাই না, আমরা বিএনপি চাই না, আমরা নতুন কিছু চাই। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস আসলেন, এবং এরপরে দেখলাম বিএনপির তরফ থেকে একটি স্টেটমেন্ট আসলো। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিই বললেন যে ডক্টর ইউনূস আমাদের মনোনীত লোক। এরপরে দেখলাম ছাত্ররাও এটার প্রতিবাদ করেছে। তো বিষয়টিকে কীভাবে দেখছেন? ডক্টর ইউনূসকে নিয়ে কেন মির্জা ফখরুল হঠাৎ করে এমন মন্তব্য করলেন? এটা হচ্ছে যে যদি আমরা বলি যে বিপ্লবের পর তো মূলত ডক্টর ইউনূসকে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার জন্য মূলত ছাত্রদের মনোনীত তিনি, এবং ছাত্রদের মনোনয়নের ভিত্তিতেই কিন্তু তিনি রাজি হয়েছেন, এসেছেন, এবং ডক্টর ইউনূস সেটা কিন্তু নির্দ্বিধায়, আপনি যে দেখেছেন যে এয়ারপোর্টে কিন্তু নির্দ্বিধায় তিনি সেটা স্বীকার করেছেন। হ্যাঁ, বিএনপি কেন বলছে তাকে মনোনীত? যে বিএনপি তাকে সাপোর্ট দিতে চেয়েছে সব কিছু মিলে। এটা কারণ হচ্ছে বিএনপির সাথে কিন্তু ডক্টর ইউনূসের সম্পর্ক কখনোই কোনো খারাপ ছিল না, যেটি আওয়ামী লীগের সঙ্গে ছিল। বিএনপির সঙ্গে কিন্তু সবসময় যোগাযোগ ছিল, এবং ডক্টর ইউনূস যখনই একটি সমস্যায় পড়তেন তারা কখনো তার সঙ্গে দেখা করছেন, কথা বলেছেন। তার বিভিন্ন সময় ডক্টর ইউনূসের যে কার্যালয় সেখানে ইউনূস সেন্টারে তারা গিয়েছেন বিএনপির। ফলে বিএনপি মনে করে যে ডক্টর ইউনূসকে তারা মনে করেন যে আমাদেরই লোক, সেই হিসাবে হয়তো তারা বলেছেন মনোনীত। তবে আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস নিজেই যেহেতু একটা পরিস্থিতির মধ্যে আসেন, তার নিজের একটা চিন্তা আছে, ভাবনা আছে, এবং তিনি কী করতে চান নিশ্চয়ই সেটা তিনি খুব পরিষ্কার ধারণা নিয়ে এগোচ্ছেন। ফলে তিনি এর লোক ওর লোক এটা আসলে খুব একটা লজিক্যাল হবে না। আমার মনে হয় যে তিনি যখন মনে করবেন, তিনি খুবই চেষ্টা করবেন একটা ভালো কিছু করার, এবং তিনি যখন মনে করবেন যে না আসলে এখন ইলেকশন দেওয়া উচিত, তখন নিশ্চয়ই তিনি সেই ইলেকশনের বিষয়টা বিবেচনা করবেন। ধন্যবাদ তানভীর। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের সবশেষ খবর জানতে সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের। ভিজিট করুন itbd.com।